না, এই বক্তব্য কাউকে ব্যক্তিগত আক্রোশ করে বা কাউকে উদ্দেশ্য করে না, বা কারোর ওপর রাগ থেকে এরকম কিছু না। একজন সাধারণ মানুষ হিসেবে আমারও কিছু খারাপ লাগার জায়গা আছে। সত্যি খারাপ লাগছে যারা সত্যিকারের যোগ্য হয়েও তাদের চাকরিটা খুইয়েছেন, এবং তাদের প্রতি আমার সহমর্মিতা অবশ্যই থাকবে। এবং আমারও পরিচিত কিছু পরিজন আছেন যারা কিন্তু যোগ্য হয়েও চাকরিটা হারিয়েছেন, সেই তালিকাতে আছেন। তাই দয়া করে কেউ পার্সোনালি ব্যাপারটা নেবেন না। তো এখানে আমার একটাই অনুরোধ, যারা যোগ্য চাকরি প্রার্থী হয়ে চাকরি হারানোর পর লড়াই করছেন চাকরিটা ফিরে পাওয়ার জন্য, তাদেরকে শুভকামনা জানাই এবং এটাও বলবো যাতে তারা চাকরিটা ফিরে পান। কিন্তু শুধু চাকরিটা ফিরে পাওয়ার লড়াইটা করুন, বাদ বাকি কথাগুলো দয়া করে বলবেন না। এই যে বলছেন, কিছু মনে করবেন না, আমার ছেলেটিকে বা আমার সন্তানটিকে কাল থেকে সেই স্কুলে পাঠাতে পারবো কিনা যেই স্কুলে সে পড়াশুনো করতো, বা আমার মা বাবাকে ওষুধ কিনে দিতে বা তাদের স্বাস্থ্যের ব্যাপারটা বলছেন, সেখানে আমার একটু ডাউট। তাই দয়া করে শুধু যোগ্যতার লড়াইটাই করুন, বাদ বাকি কথাগুলো বলবেন। কারণ আমরা অনেকেই জানি যারা আমাদের বন্ধু বান্ধব চাকরি পাননি, তারাও কিন্তু যথেষ্ট যোগ্য ছিলেন। আমার প্রথমের প্রশ্ন, আহ, যে যারা নিজেরা জানেন যে আপনারা এত ভালো এডুকেশন দিতে পারবেন, তারা কেন নিজের সন্তানদেরকে বেসরকারি স্কুলে পড়ানোর জন্য এত আগ্রহী? আপনাদের তো নিজেদেরই আস্থা আছে নিজের এডুকেশনের ওপর এবং এডুকেশন সিস্টেমের ওপর। তাহলে আপনার বেলা কেন এই ব্যাপারটা হয় যে আমার সন্তানটিকে আমি সরকারি স্কুলে পড়াবো না, আমি সরকারি স্কুলে চাকরি করব, কিন্তু সেটা অন্যের সন্তানকে পড়ানোর জন্য, আর আমার সন্তানটি বেসরকারি স্কুলে বা প্রাইভেট স্কুলে পড়বে? এই মতভেদটা কেন আমার ঠিক মাথায় ঢোকে না। সত্যি হয়তো আমি একটু অল্পই বুঝি, সেটা পরের ব্যাপার। কিন্তু আমি চাকরি করব সরকারি স্কুলে অন্যের সন্তানকে পড়ানোর জন্য, আর আমার সন্তানটি পড়বে প্রাইভেট স্কুলে বা বাইরের স্কুলে। কেন? আপনি যাদেরকে পড়াচ্ছেন তাদের কোনো ভবিষ্যৎ নেই? নাকি আপনার শিক্ষা ওপর, আপনার এডুকেশন দেওয়ার ওপর আপনার নিজস্ব কোনো ভরসা নেই? বলছি, সরকারির যে ব্যাপারটা সেটা, বা আপনার নিজের এডুকেশনের ওপর আপনার যে আস্থাটা, সেটা আপনি আপনার নিজেদের বাড়ি থেকেই শুরু করুন না। নিজেদের সন্তানকেই সরকারি স্কুলে পাঠান, দেখবেন তাহলে এত মতভেদ থাকবে না। কেন পড়বে না? আমরা যদি সঠিক এডুকেশন দিতে পারি সরকারি স্কুলে, আমাদের এডুকেশনের ওপর আমাদের যথেষ্ট ভরসা আছে, তাহলে আমরা আমাদের বাড়ি থেকেই শুরু করি, আমাদের সন্তানদেরকে আমাদের গভর্নমেন্ট স্কুলেই পড়াই। কেন নয়? চাকরিটা করবো আমরা গভর্নমেন্টের, কিন্তু সন্তানকে আমরা পড়াবো না গভর্নমেন্ট স্কুলে। এটা কী ধরনের আমি বুঝলাম না। আর মা বাবার স্বাস্থ্যের কথা যেটা বলছেন, একই প্যানেলে যারা চাকরির জন্য বসেছিলেন বা পরীক্ষা দিয়েছিলেন, তাদের বয়স এবং আপনারা যারা চাকরি করছেন প্রায় তাদের বয়স সমসাময়িক। অর্থাৎ আমি মানে এটা বোঝা যায় যে আপনাদের এবং বাদবাকি যারা ওই প্যানেলের ছিলেন তাদের বাবা মারও প্রায় একই বয়স হবে, একটু 19-20, ঠিক আছে, খুব একটা মানে বেশি হবে এটা আশা করা যায় না। তাহলে এই বয়সের প্রত্যেকটি বাড়িতেই কিন্তু বাবা মার কেউ না কেউ অসুস্থ। তাহলে তারা কিভাবে চালাচ্ছে একবার ভেবে দেখুন তো। তাদের মা বাবা কি মা বাবা নয়? নাকি মা বাবা ভাবার জন্য আমাদের চাকরি, আমাদের ইনকাম সব কিছু ভাবতে হয়, যে আমি গরিব, আমার মা বাবা চিকিৎসা পাওয়ার যোগ্য নয়, যারা খুব
বিত্তবান, যারা খুব পয়সাবান, তাদের মা বাবার কথাই শুধু চিন্তা করতে হবে, তারাই শুধু স্বাস্থ্য নিয়ে মানে ভাববে। আমাদের ভাবার কোনো অধিকার নেই। এমনকি আমরা এটাও দেখেছি, এবং আপনারাও হয়তো খেয়াল করলে বা চিন্তা করলে দেখতে পাবেন যে আপনি কি এরকম কাউকে চেনেন না যে পড়াশোনাতে খুব ভালো, কিন্তু তার এই চাকরি বিক্রির স্রোতে তার চাকরিটা ডবল সিকিওর করার জন্য কোনো পন্থা অবলম্বন করেছে কিনা? শুধু কি যারা পড়াশোনাতে খারাপ তারাই এই স্রোতে ভেসেছে, নাকি আরও যারা ভালো পড়াশোনাতে তারাও এই স্রোতে ভেসে তাদের চাকরিটা ডবল সিকিওর করতে চেয়েছে? তাই পরিসংখ্যানটা আসলে কত, সেটা আপনাদের কাছেই আমার প্রশ্নটা থাকলো। এমনকি আপনার আমার পরিচিত অনেক গোল্ড মেডেলিস্ট, আবার বলছি কেউ ব্যক্তিগতভাবে নেবেন না এবং কাউকে ব্যক্তিগতভাবে আক্রোশ করার জন্য এই মন্তব্য নয়, এটা সত্যি। আপনারাও জানেন যে অনেক যোগ্য প্রার্থী যারা অনেক ভালো পড়াশোনাতে, যারা সত্যিকারের অনেকেই আছেন যারা গোল্ড মেডেলিস্ট, যারা নেট সেট সেগুলোও ক্লিয়ার করেছে, তো তাদের আশা করি যোগ্যতার কোনো খামতি নেই, তারাও কিন্তু এই লিস্টে চাকরির তালিকায় তাদের নাম কোথাও নেই। তাহলে কি আমরা তাদেরকে অযোগ্য বলে ধরে নেব? তাই না? একটু ব্যাপারটা ভেবে দেখুন। আপনারাও হয়তো চিনতে পারেন এরকম অনেকজনকে যারা বেকারত্বের জ্বালায় সব পড়াশুনোর সার্টিফিকেটকে গাছে তুলে আজকে কেউ সবজির ব্যবসা করছে, কেউ ক্যাফে খুলেছে। ইভেন বলতে লজ্জা নেই, মানুষের যখন খাওয়ারের অভাব হয় তখন সে যে কোনো কাজই করতে চায় যদি সততার সঙ্গে হয়। চুরি না করে সে যদি যে কোনো ধরনের কাজ করে, সেটা কোনো কাজই ছোট বড় নয়। ইভেন আমিও ওই সালের চাকরি প্রার্থী হিসেবেই ছিলাম, যেখানে আমার জীবিকা নির্বাহের জন্য আমি সেটও ক্লিয়ার করেছি, আমি পার্লারে পর্যন্ত কাজ করেছি। কেউ যোগ্য চাকরি প্রার্থী ছিল না, নাকি এই স্রোতটাই অন্যরকম ছিল? তাহলে ভাবুন তো, যারা ক্যাফে চালাচ্ছে, যারা রিক্সাতে করে সবজি বিক্রি করছে, তারা যোগ্য ছিল না, নাকি তারা সাধারণ বাড়ির ছেলে মেয়ে ছিল বলে তারা ওই স্রোতে গা ভাসাতে পারেননি? আবারও বলবো, চিকিৎসার কথাটা মানে সত্যি বলতে মানে কষ্ট হয়। যারা এই কথাগুলো বলছেন তারা কোনো সময় যদি ফাঁক পান বা সময় পান, যারা চাকরি পাননি তাদের বাড়িগুলো একবার ঘুরে আসবেন, দেখবেন তাদের দারিদ্রতা, তাদের যন্ত্রণাটা। অনেকেই আছেন তাদের মা বাবার চিকিৎসা করার জন্য মানে খরচা জোগাতে না পেরে, অনেকেই আছেন যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন। কারণ রোগটা তো আর মানুষের ক্ষমতা দেখে আসে না, না। রোগটা আসার সময় ভাবে না এই ধনী এই গরিব, এর কাছে যাব না এর কাছে যাব, এটা হয় না। এমনকি কত ছেলে মেয়ে আছে, এই যে লজ্জার কথা বলছেন, কত ছেলে মেয়ে আছে যারা গোল্ড মেডেল পেয়ে রাস্তায় ক্যাফে দিয়েছে, এবং তাদেরকে তাদের ক্যাফেতেই খেতে এসে অনেকে বলছেন, কি আর করলি বাবা, এত পড়াশুনো করে সেই তো দোকান করলি। সেখানে তাদের কাছে নিজেকে ধিক্কার দেওয়া ছাড়া আর কোনো উত্তরও পর্যন্ত থাকে না, এবং সেই যন্ত্রণাগুলো বলার মতো কোনো সুযোগ জায়গা থাকে না। সেটা তাদের অপমান না? কত বাড়িতে একই জেনারেশনের ছেলে মেয়ে আছে যারা নিজের মা বাবাকে দুমুঠো স্বাচ্ছন্দ্যে খাওয়ানোর জন্য কত কষ্ট করে পড়াশুনো করেছে, কত মানে দুর্দশার মধ্য দিয়ে তারা গেছে, সেটা ভাবার জায়গা নেই। এমনকি এই সব দেখার পর তাদের কাছে তো সেরকম কোনো ব্যবস্থা নেই যে আমরা দ্বিতীয় কোনো পথে চাকরি পেয়ে যাব। তারা শুধু জেনেছে আমাকে পড়াশুনো ভালো করতে হবে, দিলে আমি চাকরি পাবো। তারপরেও যখন চাকরি পায় না, কত বাড়িতে আছে যারা বেঁচে আছে সত্যিকারের
একটু খবর নিয়ে দেখুন, যারা বেঁচে আছে কিন্তু জিন্দা লাশ হয়ে, তার পরিসংখ্যানটা কত? তাই আবারও অনুরোধ করছি, আপনারা যারা যোগ্য চাকরি প্রার্থী, হ্যাঁ অনেকেই আছে, আমারও জানা অনেকে আছে যারা সত্যি যোগ্যতার ভিত্তিতে পেয়েছে, আপনাদেরও তাই। তো যারা যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছেন, তারা শুধু যোগ্যতার জন্যই লড়াইটা করুন। এখানে আমার ছেলেটিকে সেই স্কুলে পাঠাতে পারবো না যে স্কুলে সে কাল থেকে পড়তো, আমি আমার বাবা মায়ের চিকিৎসার খরচ চালাতে পারবো না, আমি কাল থেকে কি খাবো, কোথায় যাব, এই কথাগুলো দয়া করে বলবেন না। শুনতে খারাপ লাগলেও কারোর মুখে কিন্তু আমি যতটুকু শুনেছি, অবশ্য তার মধ্যে আমি বলছি না আমি সব কিছুই শুনে ফেলেছি বা সব কিছুই দেখেছি, তবে যতটুকু আমি শুনেছি, কারোর মুখে একবারও এটা আমি শুনিনি যে স্টুডেন্টগুলোর কী হবে, বাচ্চাগুলোর কী হবে, পরীক্ষা চলছে বা বাচ্চাগুলোর ভবিষ্যৎ কী হবে, তাদের পড়াশোনা এত পিছিয়ে যাবে, শিক্ষা ব্যবস্থার কী হবে, সেগুলো একটু ভাবলেও ভালো লাগতো হয়তো। আর একটা লাস্ট কথা বলবো, অনেকেই হয়তো এটার জন্য আমাকে কটাক্ষ করবেন, হয়তো বলাটা শ্রেয় নয়, তারপরেও যারা বাইরে বসে আছেন, তাদের পরিস্থিতি যারা সত্যি ঘুরে দেখেছেন বা তাদের সঙ্গে যাদের যোগাযোগ আছে বা তাদের পরিস্থিতি যারা দিনরাত দেখে, সেই থেকে বলতে বাধ্য হচ্ছি যে আপনারা যখন সার্ভিসে থাকেন, তখন কেউ কোনোদিনই একবারের জন্য বলেন না যে আমার সংসারটা ভালোভাবে চালানোর পর আমার এতটা বেড়েছে, সেটার কি দরকার? তাই সময় পেলে একবার ওইসব মানুষের বাড়ি থেকে ঘুরে আসুন, আমি অনুরোধ করব। এবং আবারও শুভেচ্ছা জানাবো আপনাদের এই লড়াইয়ে জেতার জন্য। যারা সত্যিকারের যোগ্য আছেন, তাদের জন্য আমার শুভকামনা। তারা অবশ্যই লড়াই চালিয়ে যান এবং যাতে এই লড়াইয়ের সৎ উত্তর পাওয়া যায় তার চেষ্টা করুন। ধন্যবাদ।